আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে ফালাক আজরাককে নিয়ে এসেছি হচ্ছে সুইমিংয়ে। ওদেরকে তো কবে থেকেই চিন্তা করছি সুইমিং লেসনে দিব। কিন্তু এত ব্যস্ততায় দিন কাটছে যে একটা সময় করে যে ওদের নিয়ে যাব বা ভর্তি করাবো সেটারও সুযোগ হচ্ছে না। মনে হচ্ছে যে কোনো কিছুরই যেমন কুলকিনারা পাই না। তো কি আর করা? তো ফাইনালি ওদেরকে নিয়ে আজকে আসতে পেরেছি। তো আজকে আমরা ট্রাই আউট করেছি। আমাদের বাসার পাশেই ব্লু ওয়েল নামে একটা সুইমিং স্কুল আছে। তো আমাদের আসলে এই ফেসিলিটিস তেমন একটা ভালো লাগেনি। আমরা হয়তোবা আবার গোল্ডফিশে ওদেরকে দিব। আদিয়ানো গোল্ডফিশ থেকে সুইমিংটা শিখেছিল। টানা ৩ বছর ও প্রত্যেকটা লেভেল কমপ্লিট করেছে। তো যাই হোক, এটা আমি আপনাদের সাথে আমাদের সিলেটের জনপ্রিয় একটা পাট শাকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হয়তো আমার রান্নার চ্যানেলে এটা দেখে নিয়েছেন। আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে ওয়াইদাস টাইনি কিচেন। তারপরও ভাবলাম যে ভ্লগের মধ্যে শেয়ার করি, অনেকেই তো ওই চ্যানেল সম্পর্কে জানেন না। তো আর এটা অনেকের কাছে হয়তো নতুন একটা রেসিপি লাগবে, কারণ অনেক ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে। তবে আমরা যারা সিলেটি আছি তাদের কাছে খুবই কমন একটা খাবার। তো নালি শাক বা পাট শাক এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেকের কাছে উইয়ার্ড মনে হতে পারে। আমি বারবারই বলছি, কারণ এত কমেন্ট পেয়েছি যে জীবনেও খাইনি, জীবনেও দেখিনি। এজন্যই বারবার এরকম বলা। তো প্রথমে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আস্ত একটা বা একটু মানে কেটে আপনার যতটুকু ঝাল প্রয়োজন, বোম্বাই মরিচ। সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। ফ্রেশ কাঁঠালের বিচিকে এরকম পাতলা পাতলা স্লাইস করে আমি দিয়ে দিয়েছি। যদি আপনার কাছে শুকনা বা এমনিতে যে ফ্রোজেন কাঁঠালের বিচি থাকে, সেক্ষেত্রে আপনারা কাঁঠালের বিচিটাকে আলাদা সিদ্ধ করে তারপরে এখানে দিয়ে দিবেন। এতে করে প্রসেসিং টাইমটাও কমে, আর প্লাস আপনার রসুন পেঁয়াজ এগুলো ওভারকুক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো যেহেতু আমি ফ্রেশ কাঁঠালের বিচি দিয়ে করেছি, এই জন্য একসাথেই করে দিয়েছি। এতে করে আমার বেশি একটা সময় লাগেনি, ৫-৭ মিনিটে হয়ে গিয়েছে। তো যখন দেখেছি কাঁঠালের বিচিটা সফট হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি কেটে রাখা নালি শাক বা পাট শাক দিয়ে দিয়েছি। আর এই পাট শাকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যত বেশি চিকন করে কাটতে পারবেন, মানে চুলের মতো করে, তত বেশি এটা খেতে মজা লাগে। আর আমি সবসময় বলি এটা একটা আর্ট, এটা সবাই পারে না। আগের দিনে দাদিরা চাচিরা ওনারা আসলে এত নিখুঁতভাবে এভাবে কাটতে পারতেন। আর মানে চিকন করে আপনি এই পাতাটা কিন্তু কাটারও একটা টেকনিক আছে। প্রথমে আপনি ধুয়ে তারপরে ঝাঁঝরিতে শুকিয়ে তারপরে এভাবে চিকন করে কাটতে হয়। নতুবা পাট শাক তো আমরা সবাই জানি স্লিপারি থাকে বা পিচ্ছিল থাকে, তখন কিন্তু ভিজিয়ে নিলে আর ওইভাবে কাটা যায় না। তো যাই হোক, আমি লবণটা আন্দাজ করে দিয়েছি। আমি কিন্তু পানির পরিমাণে একটু আন্দাজ পাইনি, যেহেতু আমার ফ্রোজেন ছিল। ফ্রেশ হলে হয়তোবা একসাথে বসিয়ে দিতে পারতাম। তো এখন আমি গরম পানি একটু দিয়ে দিয়েছি, কারণ এইটা আবার অনেকেই একদম টাইট পছন্দ করেন, আবার কেউ এরকম একটু পাতলা পছন্দ করেন। তো আমার কাছে একটু পাতলাই ভালো লাগে। আর যেটা বললাম, একসাথে পানি দিলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আর ঢেকে রান্না না করাটাই বেটার, কারণ ঢেকে রান্না করলে দেখা যায় যে একটু কালো হয়ে যায়। আর ঢাকনা খুলে যদি রান্না করেন, তখন দেখবেন যে একদম মানে একটা সবুজ যে ভাব, গাঢ় সবুজ, সেই ভাবটা থাকবে। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের সিলেট অঞ্চলের একদম ইউনিক একটা খাবারের রেসিপি। তো অনেক আপুরাই সাজেস্ট করেছেন যে আপু লেবুর পাতা দিলে না। আসলে লেবুর পাতা পাইনি, আর লেবুর পাতা না দিলেও চাশনি লেবু বা যে কোনো ধরনের একটা লেবুর টুকরা দিয়ে চিপে এই শাকটা খেলে কিন্তু একদম ফাটাফাটি লাগে। আর নাগামরিচ একটা সাথে নিলেন, ব্যাস হয়ে গেল। প্লেট ভরে ভাত খেতে পারবেন, এটা প্রমিস করতে পারছি। তো যাই হোক, কমেন্ট করতে পারেন কারা এটা প্রথম দেখছেন, বা কাদের কাছে উইয়ার্ড লাগছে, বা কাদের কাছে ভালো লেগেছে, আর ট্রাই করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো এটা ছিল অন্য আরেক দিনের একটা ক্লিপ। আর আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াতে। এখন এসেছি ডেইরি কুইন থেকে আইসক্রিম কেক নেয়ার জন্য। সামারে আসলে ডেইরি কুইনের এই কেকটা অনেক মানে ভালো লাগে। মনে হয় যে ডিজার্ট হিসেবে সবাই এনজয় করবে। আর কোথাও যাওয়ার সময় আমার কাছে সবসময় মিষ্টি কোনো খাবার নিয়ে যেতে ভালো লাগে। মনে হয় যে ডিজার্ট হিসাবে তো অনেক আইটেমই থাকে, তার সাথে যদি আরও এক্সট্রা একটা আইটেম অ্যাড করা যায় তাহলে ক্ষতি হয় না।
বরং সবাই মিলে এনজয় করে খাওয়া যায়। তো আজকে এসেছি দাওয়াতে আমার ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ড সাবিনার বাসায়। তো ওর বাসায় হচ্ছে বাংলাদেশ থেকে আত্মীয়স্বজন এসেছেন। আরও সাথে এখানে ওর মামি শাশুড়ি আই থিংক উনারাও এসেছেন, বেশ কয়েকজন মানুষ ছিলেন। তো আমাকে ও বলছিল যে আমার সাথে উনারা দেখা করতে চান, বাংলাদেশ থেকে যারা এসেছেন উনারা কি আগে থেকে বলে এসেছেন যে তোমার ফ্রেন্ডের সাথে দেখা করব। তো আমার কাছে আসলে খুব লজ্জাও লাগছিল, আবার বারবার বলছিলাম যে আমি এসে আবার শুধু শুধু তোমার বাসায় কেন আসবো, বলছিল যে না আসতেই হবে। কি বলো, আমি বললাম যে আমি একবার না হয় ফালাককে নিয়ে চলে আসবো, বলে না সবাইকে নিয়ে আসতে হবে। তো আমরা সবাই সপরিবারে আর কি এসেছি, এসে আমিও দাওয়াতে শরিক হলাম আর কি। আর ওনাদের সাথে দেখা হয়ে সত্যি অনেক ভালো লেগেছে। ওনারা আমার ব্লগ দেখেন রেগুলার একদম। তো আমার বাসায়ও ওনারা আসতে চেয়েছিলেন কিন্তু সময় দিয়ে আসলে হয়নি, নয়তোবা বলতাম আসার জন্য। ওনারা আসতে আসতেই একদম মাগরিব পড়ে এসেছেন। যদি বিকেলে আসতেন হয়তোবা বলা যেত, বা আসলে সময় সুযোগ করে সব কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, ওনাদের সাথে যে দেখা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আর এসে তো দেখিও বিরাট আয়োজন করেছে। ৫টা বাচ্চা নিয়ে কিভাবে যে এত কিছু করে আমি নিজেও চিন্তা করে পাই না। সবসময়ই মাশাআল্লাহ খুবই পরিপাটি আর এত অ্যাক্টিভ একটা মানুষ। আর ও তো কানাডায়ও থাকে, দেখা যায় মিশিগানে আসে আবার কানাডায় যায়। কিভাবে যে যাওয়া আসা করে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো দোয়া করবেন আপনারা সবাই। তো এই তো আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছি, এখন ডিজার্টের পালা। তো সবাই মিলে এখন ডিজার্ট খেয়ে তারপরে বাসায় চলে যাব। আর যেটা বললাম উনাদের সাথে আসলেই খুবই ভালো লেগেছে দেখা হয়ে। ভালো লাগে যখন আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাই। বিশেষ করে সুদূর বাংলাদেশ থেকে উনারা এসে আমার সাথে দেখা করার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। এইটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আল্লাহ তাআলা ভালোই জানেন কবে দেশে যাব আর আপনাদের সাথে দেখা হবে। আপনাদের তো প্রায়ই কমেন্ট পাই যে আপু আপনি কবে দেশে আসবেন, আমরা ওয়েট করছি। কত আপু বলেন যে আপু এয়ারপোর্টে আপনাকে আমরা রিসিভ করব, বা একবার হলেও এসে আপনাকে হাগ করব বা তোমাকে জড়িয়ে ধরবো, ফালাক আজরাকে আদর করব। তো যখন উমরাতে গিয়েছিলাম তখনও কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে অনেক ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে, যেটা কিনা কল্পনার বাইরে। একজন আপু তো আমি মানে কাবা ঘরের সামনে বসে ইবাদত করছিলাম, হঠাৎ করে মনে হয় ফালাককে দেখেছেন, দূর থেকে টার্গেট করে এসে আমাকে জড়িয়ে ধরেছেন। এটা আমি কোনোদিনও ভুলব না। তো এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ। আজকে হচ্ছে আমি একটু নাস্তা রেডি করছি আগামীকালকে বিকেলবেলা আমার বাসায় হচ্ছে আমার কয়েকটা ছোট বোন আসবে বেড়াতে। তো ও আমার বার্থডেতে এক মানে এক রকমের ড্রেস গিফট করেছে। আমার একটা যা, তারপরে ওর যা, আমি আর ওর জন্য। হঠাৎ করেই আমাকে পাঠিয়ে বলে, "আপু দরজায় এসেছে, একটা প্যাকেট খুলে দেখেন।" তো দেখি তো ড্রেস, আমি তো পুরাই অবাক। আমার বার্থডের অনেকদিন পরে। আমি বলি, "কে আমাকে পাঠালো?" বলল, "তো এটা বার্থডের জন্য আপু গিফট।" তো আমি বললাম, "তো একসাথে আসলে যখন একটা ড্রেস পাওয়া যায় মনে হয় যে একসাথে না পড়লে সেটা ভালো লাগবে না।" তো বললাম, "তাহলে চলে আসো আমার বাসায়, একসাথে চা খাবো আর আমরা একসাথে ড্রেসটা পরে ফেলবো, নয়তোবা দেখা যাবে সামারও চলে যাবে আর একসাথেও হওয়া হবে না আর ড্রেসটাও পরা হবে না।" এত শখ করে আর এত ভালোবেসে যখন দিয়েছে। তো এখানে আমি হচ্ছে পাফ পেস্ট্রি বানাচ্ছিলাম, যে খাবারগুলো আজকে পারছি আর কি আজকে বানিয়ে ফেলবো, আর ইনশাল্লাহ আগামীকালকে দিনের বেলা হয়ে যাবে, যেহেতু চা নাস্তা এত বেশি ঝামেলা নেই, তো ঝটপট হয়েও যায়। তো এই পাফ পেস্ট্রিগুলোর একটা শিট বাকি ছিল, তো ভাবলাম এটাকে একটু ডিজাইন করি। প্লেন দেখতে মানে তো সুন্দর লাগে না, তো ভাবলাম একটু কারুকাজ করি আর কি। তো একটা পাফ পেস্ট্রির শিটটাকে মানে একটু হালকা করে মানে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এভাবে করে প্লাস সাইনের মতো দিয়ে দিয়েছি। এমনিতে আসলে মন গড়া মনে হলো আর কি, একটু টুকরা তো ওইটা দিয়ে হবে না, সো ওইটাতে ডিজাইন আর কি একটু করলাম। আর এখানে রাহিও এসেছিল, আর আমার ফ্রেন্ড যে সাবিনা, ও ফালাকের বার্থডের সময় এই ডল হাউসটা গিফট করেছিল, আর এতদিন পর্যন্ত বানানোর আর সুযোগ হচ্ছিল না। কই ফালাকের বার্থডে মেতে গিয়েছে, আর রাহিও সময় সুযোগ করে পারছিল না, কারণ আমাদের ঘরে তো ওই দেখা যায় এরকম মানে টুকটাক মানে কি বলে বিল্ড করা যেটাকে বলে, এগুলো করে থাকে শখ করে। আর পারেও, আদিয়ানের বাবা তো মোটেও সময় দিয়ে পারেন না। তো ফালাক আসলেই মামা আমার ঘর কবে বানিয়ে দিবে, মামা আমার ঘর কবে বানিয়ে দিবে বলতে বলতে পাগল করে ফেলছিল। তো ফাইনালি এটা বানিয়ে দিয়েছে, তো ওরা খুবই খুশি। তো এই তো বেসমেন্টে ওদেরকে এটা দিয়ে দিয়েছি। তো বেসমেন্টের এই কর্নারটা ফালাকের হচ্ছে খেলার জায়গা। যদিও বা সামার টাইমে এখন আর ওরা খেলাধুলা নিয়ে তেমন একটা মানে বিজি থাকে না,
কারণ বাইরে যেতে পারে, বেসমেন্টে তেমন একটা আসে না। আর আসলেও করে কি আমাকে সাথে নিয়ে আসতে হবে। আর যদি আদিয়ানের বাবা থাকেন তাহলে আদিয়ানের বাবা তো অফিস করে এখানে বসে, তো এই জন্য ও চায় না ওরা এসে খেলুক, কারণ ওর ডিস্টার্ব হয়, ফোনে কথা বলা লাগে। আর এখানে আম্মা একটা ভর্তা বানিয়েছেন, যেটা কিনা আমার জীবনে প্রথম খেয়েছি। আম্মাও বলছেন যে উনার নাকি ছোটবেলা উনি খেয়েছেন আর এই ফার্স্ট টাইম বানিয়েছেন থানকুনি পাতার ভর্তা। তো আমার বাগানে কিন্তু ব্যাকইয়ার্ডে অনেকগুলো থানকুনি পাতা হয়েছে, তো এটা দেখে উনি আর কি আইডিয়া করে, উনি নাকি ছোটবেলা উনার নানা বাড়িতে খেয়েছিলেন, তো ওই আইডিয়া থেকেই ভর্তা করেছেন। তো একসাথে পুরো বেশি করেই করেছেন। সাথে এখানে আমি একটু ভাত ভাজিও করেছিলাম। তারপরে এখানে ডাল রান্না করা হয়েছে, একটু বেশি করেই করেছি যাতে আম্মার সাথে করে দিয়ে দিতে পারি। তো প্রায় সময় ইদানিং কমেন্ট আসছে যে আম্মা কই, রাহি কই। আমি কিন্তু একটা ব্লগে বলেছি যে আম্মার রাহি আলাদা বাসা নিয়ে মুভ হয়েছেন, কারণ আসলে জীবনে আমাদের অনেক জিনিসই অনেক সময় করতে হয়, ডিসিশন নিতে হয় নিজের পার্সোনাল প্রয়োজনে। আসলে ভ্লগে তো আমি ওইভাবে সব কিছু শেয়ার করি না, তারপরে যতটুকু বলা যায় বা শেয়ার করা যায় ততটুকুই করি। আম্মারা মুভ হয়েছেন অনেক দিন হয়, কিন্তু তারপরও ওইভাবে যে আমি বলবো বলবো করে আমার বলা হয়নি। আসলে আমি বলতে বাধ্যও না, কারণ আমি ততটুকুই সবসময় বলি, শেয়ার করি আমার যতটুকু আমি কমফোর্টেবল ফিল করি। আমার লাইফে এখন পর্যন্ত আপনারা আমার শ্বশুরবাড়ি আত্মীয়স্বজন কারোরই ফেস এখন পর্যন্ত দেখেননি, বা কে কোন জায়গায় আছেন, কোন পজিশনে আছেন, এটাও আমি ওইভাবে বলি না কখনো। আদিয়ানের বাবারটাও আমি বলতে গেলে বেশ দেরিতে ও কী করে না করে এই পরিচয়টা আমরা দিয়েছি, যেহেতু এটা আমার লাইফস্টাইল, আমার পরিবার। তো আমি নিজের পরিচিতি দিতে আমার তেমন একটা সমস্যা নেই, বা আমি কমফোর্টেবলও ফিল করি। বাট আমি চাই না আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বা আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি বা আমাদের মানে সকল আত্মীয়স্বজন, আসলে এটা কেমন লাগে, আমার ভালো লাগে না। আসলে বললে খারাপ না, বাট আমার ভালো লাগে না। তো আশা করি আপনারা এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যারা বুঝেন তারা তো বুঝেনই সবসময়, আর রেসপেক্টও করেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো যাই হোক, এখানে কথা বলে বলে আজকে হচ্ছে দই বড়া বানাচ্ছিলাম, প্যাকেটের গিটসের যে প্যাকেট থাকে ওইটার প্যাকেটের পাউডার দিয়ে আর কি। সাথে কয়েকটা বানিয়েছি হচ্ছে গোলাপ জাম। তো চিন্তা করছি গোলাপ জামটাকে আমি করব, পাউডার মিল্কের মধ্যে গড়িয়ে নিব, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আর আমি সবসময় এরকম করি, গোলাপ জাম বানিয়ে তারপরে পাউডার মিল্কে গড়িয়ে নিই, এতে করে এত মজার একটা মিষ্টি হয়, মনে হয় না গোলাপ জাম, মনে হয় এমনিতেই মিষ্টি খাচ্ছেন, বাট অনেক সফট হয়। আর এখানে হচ্ছে কালো জিরার চাল দিয়ে একটা, আর স্টিকি রাইস দিয়েছি, মানে বিন্নি চাল সামান্য একটু দিয়েছি। গুড়ের ক্ষীর বা পায়েসের মতো করব। তো এখানে হচ্ছে যে খেজুরি গুড়টা আছে সেটা এরকম চাকু দিয়ে ভালো করে কেটে নিয়েছি। তো ফালাক এসে গুড় খেতে চাচ্ছে, আমার মেয়েটা হচ্ছে মিষ্টি প্রেমিক ওর বাবার মতো। তো দেখা যায় যে চিনি এমনিতে নিয়ে খেয়ে ফেলে। আমার যে কফির টেবিলের যে একটা কর্নার আছে ওইখানে কিন্তু চিনির প্যাকেট আমি এমনিতে রেখে দিয়েছিলাম। তো পরে দেখি একটা একটা করে কমতে আছে, আর প্যাকেট পাই না, শুধু চিনির গুঁড়া পাই। পরে ফিগার আউট করলাম ফালাক একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে সুগারগুলো খেয়ে ফেলছে। তো যখন বুঝেছি তখন একদম উপরে তুলে রেখে দিয়েছি। মানে এত চিনির পোকা আর কি, মিষ্টি খাওয়ার জন্য পাগল। তো এই তো আমি এইটা ভাতের মতো করে রান্না করে নিয়েছি, ডাল কি বলে তেজপাতা দিয়ে, তারপরে এলাচি দিয়ে। তো এখন এলাচিগুলো দেখে দেখে তুলে ফেলে দিচ্ছি যাতে করে মুখের মধ্যে না পড়ে। আমার এত বিরক্ত লাগে যখন এলাচি মুখের মধ্যে পড়ে। তো ভাত রান্না হয়ে গিয়েছে, এভাবে করলে ঝটপট হয়ে যায়। আপনি যদি দুধের মধ্যে জাল দেন তখন দেখা যায় অনেক ঝামেলা হয়, আর ভাতটাও সিদ্ধ হতে সময় লাগে। আর এইভাবে ইনস্ট্যান্ট করা যায়, ভেজানোরও প্রয়োজন হয় না, সাথে সাথেই ভাতটা রান্না করা যায় যেভাবে আমরা করি আর কি। তো এখন আমি গুড়টা দিয়ে দিলাম, মিষ্টি যতটুকু প্রয়োজন সেই অনুপাতে। সাথে কিন্তু আমি মরচা গুড়, যেটা লিকুইড যে গুড়টা পাওয়া যায় সেটাও আমি দিয়েছি যাতে করে সুন্দর ঘ্রাণ আসে। আর আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক, সম্পূর্ণটাই পাউডার মিল্কের উপর করব। তো এই জন্যই বললাম যে দুধে আলাদা করে জাল না দিয়ে এভাবে যদি করে দেখেন, দেখবেন অন্যরকম একটা টেস্ট আসে, আর পাউডার মিল্কেরও অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আর এখন আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম গরম করে একটু মাইক্রোওয়েভ ওভেনে। তো ব্যাস, আর কিছুই করতে হবে না, এখন নাড়াচাড়া করতে হবে। খুবই মজার একটা ক্ষীর হয়, পায়েস বলা যায় না, ক্ষীরের মতোই বলতে গেলে হয়। তো ট্রাই করে দেখতে পারেন, আর এভাবে গরম গরম সার্ভ করলেও ভালো লাগে, আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে দেখবেন যে একদম সুন্দর করে জমে যায়। আর চাইলে ছোট ছোট বাটিতে করেও যেভাবে বিয়ে বাড়িতে ফিরনির মতো করে দেয় ঠিক সেভাবে করে দিতে পারেন।
তো ব্যাস রেডি হয়ে গেল মজাদার গুড়ের ক্ষীর, কালো জিরা চাল আর একটু স্টিকি রাইস দিয়েছি সামান্য, যাতে করে মানে আর কি একটু মাখা 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 বা আঠালো একটা ভাব আসে। মাটির একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আর এখন টেস্টের পালা। মানে আমি একটু চেখে দেখছিলাম, আদিয়ানের বাবাকেও দিয়েছি, খেয়ে দেখলাম যে না, সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর এই তো আমার আজরাক সোনার কাণ্ড, বরাবরের মতোই আমার জুতা একটা নিয়ে এসেছে আর স্কার্ফ একটা নিয়েছে, এখন ডাইপার পরা। আর মাশাল্লাহ আমার আজরাক কিন্তু পটি ট্রেন হয়ে গিয়েছে, তখন কিন্তু ছিল না, তো ওই জন্য ডাইপার পরা। আমি এত খুশি এত খুশি, আপনাদের সাথে ওর পটি ট্রেনিংয়ের হিস্ট্রিটা বা স্টোরিটা শেয়ার করব। মানে একদিনের ভেতরেই মাশাল্লাহ ও শিখে গিয়েছে। সবাই দোয়া করবেন। আপুরা প্রায় জানতে চেয়েছিলেন যে আপু ওর যখন ডাইপার ছাড়াবেন আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।